প্রিয় দর্শক, নিউট্রাল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদুল হক। সহযোগিতায় রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বিএনপির ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের 4টি কমিটি ভেঙে দেওয়ার পর এবার দলটির কেন্দ্রীয় কমিটিতেও রদবদল করা হয়েছে। নতুন করে গঠন করা হয়েছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি। দলীয়ভাবে কারণ না বলা হলেও ধারণা করা হচ্ছে যে সরকার বিরোধী আন্দোলনের ব্যর্থতার অভিযোগে গত 2 দিনে বিএনপির এই দলে কিছু রদবদল করা হয়েছে। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান এবং রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আক্তার ভাই, আপনার কাছে আসতে চাই যে আমরা গতকাল পরশুদিন মধ্যরাতে দেখলাম যে ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল মহানগরে 4টি কমিটি বাতিল করা হয়েছে, যুব দলের কমিটি বাতিল করা হয়েছে এবং আজকে আমরা দেখলাম যে কেন্দ্রীয় কমিটিতেও কিছু রদবদল করা হয়েছে এবং পররাষ্ট্র বিষয়ক কমিটিতেও রদবদল করা হয়েছে। সব মিলে আপনার কাছে মনে হয় কী কারণে এটা করা হলো? ধন্যবাদ। আসলে বিষয়টি আমার জন্য খুব স্পর্শকাতর এবং এখন এই মুহূর্তে আমি যেহেতু বিএনপির থেকে দূরে সরে আছি, ফলে আমার বক্তব্যটা এখন না বিএনপির পক্ষে হবে না বিএনপির বিপক্ষে হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত যদি জানতে চান আমি সেটাই বলতে পারি। আসলে আপনার পত্রপত্রিকা যে দেখতে পেলাম, জানতে পারলাম, এটা আমাদের স্পেকুলেশন ছিল। আমরা ধারণা করতেছিলাম যে অতি তাড়াতাড়ি কমিটিগুলো পরিবর্তন হবে। এটা স্বাভাবিকভাবে করেছে, এটা স্বাভাবিকভাবে করতে পারে। তো আপনারা যে লেখালেখি করছেন যে আন্দোলনের ব্যর্থতার জন্য করা হচ্ছে, এটি মনে হয় সঠিক না। কারণ আন্দোলনের ব্যর্থতা যদি হয় তাহলে ব্যর্থতা তো কোনোদিন নিচের লেভেলে কারো হয় না, ব্যর্থতা হয় উপরের লেভেলে। আমরা দেখি সেনাবাহিনীতে জেনারেলকে পরিবর্তন করা হয়, বিচার বিভাগে খারাপ হলে প্রধান বিচারকে দায়ী করা হয়, কোনো মন্ত্রণালয়ের রেল দুর্ঘটনা হলেও রেলের মন্ত্রীকে দায়ী করা হয়। এখানে তো উপর থেকে ব্যর্থতার দায়িত্ব হবে উপরে, কিন্তু এখানে ব্যর্থতার জন্য হচ্ছে না। আমার মনে হয় দলটাকে আমার মনে হয় না আন্দোলনে কোনো ব্যর্থ হয়েছে। আন্দোলন যা করা দরকার ছিল, যে উদ্দেশ্যে করা দরকার ছিল, যে লক্ষ্যে করা দরকার ছিল, সেই লক্ষ্যটা বিএনপি মনে করে বা যেটা তারা অ্যাচিভ করেছে। যেমন তারা নির্বাচন বয়কট করতে চেয়েছিল, তারা অত্যন্ত সফলতার সঙ্গে বয়কট করেছে। তারা বিএনপি জনগণকে ভোট কেন্দ্রে যাতে না আসবে সেটা অনুপ্রাণিত করতে চেয়েছিল এবং আমি বলবো এখানে শতভাগ বিএনপি সফল হয়েছে। এবং আমি নিজেও নির্বাচন করে দেখেছি, আমি বিএনপি একটি লোককেও আমার নির্বাচনে আমাকে ভোট দিতে আনাতে পারি নাই। যারা একদম আমার হার্ডকোর, আমার ব্যক্তিগত পার্সোনাল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারা ছাড়া সাধারণ বিএনপির নেতা কর্মীরা কেউ আমাকে ভোট দিতে আসে নাই। তো এখানে আপনাকে বিএনপিকে ব্যর্থ বলবেন? এখানে তো বিএনপি শতভাগ সফল। কারণ বিএনপি বলছে, বিএনপির কথা যারা শুনে, বিএনপির অনুগত যে জনগণ, বিএনপির প্রতি যারা উৎসাহী জনগণ, তারা কেউ ভোট দিতে আসবে না। এবং তাই দেখা গেছে প্রায় অফিসিয়ালি তো 70% মানুষ ভোট দিতে আসে নাই। আর প্রকৃত হিসাবে তো অনেকে বলে যে 5% ভোট পড়েছে, কাজে না 95% লোক ভোট দিতে আসে নাই। তো বিএনপির আন্দোলনটা ছিল, যদিও মুখে সরকার পতনের কথা বলে আসতেছে, এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে আসতেছে, কিন্তু মূলত আন্দোলনটা তারা করেছে, ফাইনাল যে আন্দোলনটা করেছে সেটা করেছে নির্বাচনটাকে জনগণ যাতে না যায় প্রতিহত করতেও বলে নাই। কারণ প্রতিহত শব্দটাও আমেরিকানদের চাপে এটা পরবর্তীতে বন্ধ করতে হয়েছে। কারণ প্রতিহত করলে বিশাল রেস্ট্রিকশনে পড়বে। এটা সোহরাব ভাই যদি মনে রাখেন, আপনার আমেরিকানরা পরিষ্কার বলেছে যে নির্বাচন প্রতিহত করতে গেলেও কোনো দল করলেও সে বিশাল রেস্ট্রিকশনের মধ্যে পড়ে যাবে। ফলে বিএনপি প্রতিহত করতে যায় না, কিন্তু সে বলেছে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। এবং আমরা চাই, বিএনপি চায় জনগণ যেন অংশগ্রহণ না করে। যেমন আমি অংশগ্রহণ করাতে আমাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। কাজে এটা তো বিএনপি সফল, বিএনপি সার্থক। আমি তো পাশ করে আসতে পারি নাই। আমি পাশ করে আসলে বলতে পারতাম যে বিএনপি সিদ্ধান্তটা সঠিক এবং আমি তো পাশ করে আসছি। কাজে এখানে ব্যর্থতার জন্য আমার মনে হয় না কমিটিগুলোকে পরিবর্তন করা হয়েছে। এবং এটা আমরা দেখতে পান, যদি এটা সত্যি যদি ব্যর্থতার কারণে হইতো তাহলে তো মাথায় বাস পড়তে হইতো। ব্যর্থতার কোনো অবস্থাতে এটা হয় নাই। কারণ ব্যর্থতা হলে তো তারেক রহমান সাহেব ব্যর্থতার দায় স্বীকার করতেন। ব্যর্থতা তাহলে তারেক রহমান সাহেবের হইতো, তিনি বলতেন যে আমি ব্যর্থ হয়েছি। ব্যর্থতার দায়িত্ব হতো স্থায়ী কমিটি, স্ট্যান্ডিং কমিটির, তারা বলতেন যে আমরা ব্যর্থ হয়েছি। সেখানে তো কোনো পরিবর্তন হয় নাই এবং বলেও নাই। এবং বলা হয়েছে যে আমরা স্বাভাবিক নিয়মে দলটাকে পুনর্গঠিত করা হচ্ছে, দলের নতুন, এটা সবসময় করা, নতুন ব্লাড ইনফ্লাক্স করা হচ্ছে, নতুন ব্লাড ঢুকানো হচ্ছে। পুরাতন কিছু হয়তো আমাদের মতো লোক যারা কেউ বহিষ্কার হয়েছে, কেউ এখন বয়স হয়েছে, তারা সরে যাচ্ছে, হয়তো আগামী কিছুদিনের মধ্যে স্থায়ী কমিটির মধ্যে সংশোধন করে দেবেন।
তো একটা ব্যাপারে আমার খুব গুরুতর আপত্তি আছে, এটা যদি আমাকে বলতে দেন, সেটা হচ্ছে একটা রাজনৈতিক দলের বৈদেশিক কমিটি করার গুরুত্ব প্রয়োজন আমি কোনো বুঝি না। বিদেশিরা তো কেউ আমার ভোটার না, বিদেশ নীতির সঙ্গে তো আমার দেশের রাজনীতি কোনো কিছু নির্ভরশীল না। এটা সৌরভ ভাই আর ভালো করে বলতে পারবেন যে বিদেশিরা সঙ্গে সম্পর্ক রাখার তো আমার কোনো প্রয়োজন নাই। আমি তো বিদেশিদের নিয়ে এসে দেশে এখানে আমি এনজিও চালাবো না, এখানে আমি রাজনীতি কোনো আমি কমিউনিস্ট পার্টি করবো না যে আমি চাইনা কমিউনিস্ট পার্টির একটা অংশ আমি হবো। আমি তো ভারতীয় কংগ্রেসের বা বিজেপির একটা অঙ্গ সংগঠন হবো না। আমি তো এখানে তুরস্কের সেই পার্টির কোনো অঙ্গ সংগঠন হবো না। আমি আমেরিকান যারা কংগ্রেস আছে বা রিপাবলিকান আছে তার কোন সংগঠন হবো না। কাজে আমার এখানে বিদেশি সংগঠন করার কি প্রয়োজনীয়তা আছে? এতে বোঝা যাচ্ছে দল যেন কোথায় একটা ভুল জায়গায় ঘুরপাক খাচ্ছে। জানি তারা অসন্তুষ্ট হবে এই কথাটা বললে, কিন্তু এটা পরিষ্কার স্পষ্ট যে এখানে কোথাও যেন দলের আগামী ভবিষ্যৎটা নিয়ে, দলের কর্মসূচি নিয়ে, দলের লক্ষ্য নিয়ে বা দলের উদ্দেশ্য নিয়ে দলের নেতারা, টপ লিডাররা কোথায় যেন ভুল রাস্তায় হাঁটতেছেন। কারণ বিদেশি কমিটিতে কিছু আসবে যাবে না। আমরা দেখেছি আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী কিভাবে আমাদের সঙ্গে বিট্রে করেছে, কিভাবে বিএনপি ধোঁকা দিয়েছে। একটা প্রতিবাদ করতে পেরেছে বিএনপি কেউ? এখন কি ওইটার ব্যর্থতার জন্যই কি এই পররাষ্ট্র বিষয়ক কমিটিতে পরিবর্তনটা আনা হলো? না, ব্যর্থতা তো আমাদের না, ব্যর্থতা তো আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী চেয়েছিল এদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। সে বিভিন্নভাবে চাপ দিয়েছিল যেটা সুষ্ঠু নির্বাচন হোক, অংশগ্রহণ নির্বাচন হোক। সেটা হলো না। হওয়ার পরে তো আমেরিকানরা একদম সামারসল খেয়ে, ডিগবাজি খেয়ে আবার সরকারে চলে গেল যে যা অতীতে হয়েছে হয়েছে, ফরগেট অ্যাবাউট ইট, ফরগেট এন্ড ফরগিভ। তাই না সৌরভ ভাই? দ্যাট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ। পত্রবালুতে যে হেডিং দেখেছি প্রকাশ্যে তাই বলছেন, তাই না? এখন ধরেন 7 জানুয়ারি নির্বাচন বর্জন করে বিএনপির অর্জনটা তাহলে কি হলো? না, বিএনপির অর্জনটা হলো পরিষ্কার। আমি ব্যক্তিগত উদাহরণ থেকে বলি যে বিএনপির লোকগুলো এখন একদম সরাসরি আলাদা হয়ে গেছে। জনগণের একটা আলাদা অংশ দাঁড়িয়ে গেছে বিএনপির অংশ, অর্থাৎ বিএনপির একটা জনগণের অংশ দাঁড়িয়ে গেছে যারা সরকারের সঙ্গে প্রকাশ্যভাবে কোনো কাজে জড়িত নয়। আর যেটা ভাই বললেন যে হয়তো গোপনে তো মানুষ বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু বিএনপির এইটুকু অর্জন হয়েছে যে তারা জনগণকে ভোট থেকে দূরে রাখতে পেরেছে। কিন্তু আগামীতে জনগণকে যদি ভোটে আনতে না পারে তাহলে যে সর্বনাশটা হতে যাচ্ছে সেটার ব্যাপারে বিএনপি নেতারা কতটুকু ওয়াকেফাল বা কতটুকু কশাস বা কতটুকু মানে সচেতন আছে আমি সেটা জানি না। তবে আমি মনে করি জনগণকে ভোটে ফিরায় নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত জনগণকে আমরা ভোটে ফিরায় না আনতে পারবো দেশের মঙ্গল আসবে না। মানে এই কর্মীদের ধরেন রাজনীতি মানে নির্বাচনী রাজনীতি থেকে দূরে আসলে কতদিন রাখা সম্ভব হবে? না, এই কর্মীদেরকে তো নির্বাচন দূরে রেখে দিয়েছে। এখন নতুন করে কমিটি করার মানে কি? এখানে নির্বাচনে কোনো একটি লোক দেখেন যারা নির্বাচন এলাকাতে নির্বাচনে প্রভাব রাখতে পারে এরকম কাউকে আনা হয়েছে? এটা সম্ভব না। এখানে এটা যেহেতু দলটাকে নতুন এবং পুরাতন করা হচ্ছে, আপনি দেখেন যে কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে। আমি বলবো একটা রাজনৈতিক সংগঠন হিসেবে, রাজনৈতিক নেতৃত্ব হিসাবে কাজটা হয়তো সঠিক করেছেন, কিন্তু কার্যক্রমটা ভুল হয়েছে, কার্যক্রমটা ভুল হয়েছে। এটাই আমি বলতে চাচ্ছি, কারণ আপনি ঢাকা মহানগরের কমিটিকে একদিনের জন্য 1 ঘন্টার জন্য শূন্য রাখতে পারেন না। এটা মোরাল ডিফিট হয়ে যায়। এটা নৈতিকভাবে আমার মনে হয় সৌরভ ভাই ব্যাপারে আরো ভালো বলতে পারবেন যে একটা রাজনৈতিক দলের মহানগরে, রাজধানীতে এবং আরো 2টা বড় শহরে বরিশাল এবং চট্টগ্রামে রাজনৈতিক শূন্যতা, এটা ভয়াবহ ব্যাপার। এটা কি হতে পারে? এই লোকগুলো কি তাহলে এখন বাদ দিয়েছেন, তার মানে নৈতিকভাবে আপনি এদের কাউকে একজনকেও নতুন কমিটিতে আনতে পারবেন না। যদি আনেন সেটা আপনার নৈতিক অপরাধ হবে, নৈতিকতার প্রশ্ন উঠবে। কারণ কমিটি একজন তো দায়ী হয় না, পুরো কমিটি ভেঙে দিয়েছেন। যেমন কেন্দ্রীয় কমিটিটাকে আপনাকে সমন্বয় করেছেন, ঠিক আছে, গুড, কিছু বাদ দিয়েছেন, এখানে একটু রক্ষা করেছেন, কিন্তু আপনি কি করে একটা মহানগরের কমিটিকে সম্পূর্ণকে বাদ দিয়ে দিলেন? তার মানে এই লোকগুলাকে আপনি আর বিএনপিতে আনতে দিতে পারেন না, নৈতিকভাবে আনতে দিতে পারেন না। যদি আনেন আমি বলবো নিশ্চয়ই আপনি টাকা খেয়েছেন, নাহলে সুযোগ সুবিধা পেয়েছেন, নাহলে কোনো কিছু বিনিময়ে তাকে আনছেন। দুর্জনেরা তাই বলবে। আমার মুখ হতে বন্ধ হয়ে যাবে, কিন্তু অনেকের মুখ তো বন্ধ হবে না। তাহলে এইরকম আঙ্গুল তো মানুষ দেখাচ্ছে। আজকে তো আমরা দেখতে হবে, আজকে তো মানুষ প্রশ্ন করতেছে, আজকে তো মানুষ দেখতেছে যে বিএনপির যে হেডকোয়ার্টার ইন ইংল্যান্ড, ইন লন্ডন, সেই অফিসটা বাতি তো নিবে নাই।
সে অফিস তো পরিবর্তন হয়েছে, ভালো জায়গায় গিয়েছে, আর সুন্দর জায়গায় গিয়েছে। তার মানে তো কি হচ্ছে জনগণের মধ্যে? ইতিমধ্যে তো এই দেশে একটা কথা চাউর আছে যে নির্বাচনে না আসার জন্য, আমার সৌরভ ভাই আরো ভালো জানবেন, প্রথম আলো একজন সিনিয়র সাংবাদিক হিসাবে, অনেকে তো বলে যে আমাদেরকে অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে যাতে নির্বাচনে না আসি, এটার জন্য একটা বিশাল অঙ্কের টাকা খরচ করেছে। এটা নিয়েও তো তদন্ত হইতে পারবে, হয়তো হবে, কেউ না কেউ বেরিয়ে আসবে। আমার মনে হয় সবকিছু আমাকে না বলে সৌরভ ভাই কিছু বলো, তারপর আমি সৌরভ ভাইয়ের সঙ্গে একটু। যে সৌরভ ভাই, প্রেস রিলিজের মাধ্যমে এই কমিটিগুলি বাতিল করা হয়েছে বা পুনর্গঠন করা হয়েছে। 2016 সালের মার্চে বিএনপির সবশেষ কাউন্সিল অধিবেশন হয়েছিল, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগে। কাউন্সিল কেন বিএনপি করছে না বা করতে পারছে না? ধন্যবাদ। আমাদের রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, কিন্তু নিজেরা গণতন্ত্র মেনে চলেন না, গণতান্ত্রিকভাবে চলতে অভ্যস্ত নয়, সব সময় কর্তৃত্ববাদকে প্রতিষ্ঠা করতে চান কেন্দ্রীয় নেতৃত্ব থেকে। আক্তার ভাই বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, নেতৃত্বে ছিলেন, সংসদ সদস্য ছিলেন একাধিকবার, এবং তিনি জানেন বিএনপির রাজনীতির ভেতর বাহির। তিনি তার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলেছেন। এর সঙ্গে যেটা যুক্ত করতে হয় যে বিএনপির এই যে কমিটি ভেঙে দেওয়া বা সংযোজন বিয়োজন, এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতিরই অংশ। এটি কি আওয়ামী লীগের যতগুলো আওয়ামী লীগের সম্মেলন হয়েছে 2021 না 22 না, খুব ভালো বিএনপি কমিটি করেনি। আওয়ামী লীগের আপনি জেলা পর্যায়ে দেখুন, 64টি জেলার কয়টি জেলায় পূর্ণাঙ্গ কমিটি আছে, এবং সভাপতি সেক্রেটারি তো অনেক জায়গায় ভোটের মাধ্যমে কিন্তু হয়েছে। এই যে 4 বছরে খুব কম। বিএনপিও কিন্তু শুরু করেছিল, বিএনপিও কিন্তু এই গত কয়েক বছর আগে যে জেলা কমিটিগুলো নির্বাচনের মাধ্যমে করবে, কিন্তু পারেনি। আসলে আমাদের নেতৃত্বের যে বড় সংকট, সে সংকটটি হচ্ছে আস্থার অভাব, নেতাকর্মীদের উপর তাদের আস্থার অভাব, আবার নেতাকর্মীরা নেতৃত্বের উপর, মানে তাদের উপর ঊর্ধ্বতন নেতৃত্বের উপর আস্থার অভাব। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলো চলে কর্তৃত্বপরায়ণভাবে এবং উপর থেকে নিচে নির্দেশ ক্রমে। গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক দলগুলো তো সেখানে কমিটির সবারই তার বক্তব্য, তার কথা বলার অধিকার, তার ভোট দেওয়ার অধিকার, নেতৃত্ব তৈরি করার অধিকার। আমরা জাতীয়ভাবে নির্বাচন চাই অংশগ্রহণমূলক, কিন্তু আমরা দলের নেতৃত্ব তৈরি করি কোটারির মাধ্যমে, মানে পছন্দ অপছন্দের মাধ্যমে। যেটি আক্তার ভাই কিছুটা উল্লেখ করেছেন যে যদি নির্বাচনের প্রশ্নে বা আন্দোলনের প্রশ্নে ব্যর্থতা থেকে থাকে, তো সেই ব্যর্থতার দায়িত্ব বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিতে হবে। হ্যাঁ, বেগম খালেদা জিয়া তিনি যেহেতু অসুস্থ এবং কারাবন্দী, তিনি যদিও তার বাসায় এখন থাকেন, কিন্তু তিনি রাজনীতির বাইরেই বলতে হবে, মানে সক্রিয় রাজনীতির বাইরে। সুতরাং এর দ্বিতীয় নেতা হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে থাকেন না। এখন স্কাইপে বা টেলিফোনে একটি বিএনপির মতো একটি বড় দলের নেতৃত্ব দেয়া যায় কিনা এই প্রশ্ন আছে। আর তিনি কাকে পছন্দ করেন না করেন তার উপর যদি কমিটি গঠিত হয়, এখানে একটি নীতি নির্ধারণী প্রতিষ্ঠান আছে, স্থায়ী কমিটি। এই যে গত পরশু রাতে যে ঘটনাটি ঘটল, যে মধ্যরাতে কোনো সংবাদ মাধ্যম বলেছে মধ্যরাতের ঝড়, এই সম্পর্কে সংসদের স্থায়ী কমিটির সব সদস্য কি জানতেন আগে? না, এটি উপর থেকে চাপিয়ে দেওয়া হলে তাহলে অন্যদের, এই স্থায়ী কমিটি সহ এই ঢাকা মহানগর বা অন্য কোনো কমিটির কারো দায়িত্ব নেই, যারা চাপিয়ে দিয়েছেন তাদের দায়িত্ব। আর যদি এরকম হতো যে বিশ্লেষণ করার সুযোগটা থাকতো যে হ্যাঁ, কেন ঢাকা উত্তর কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারলো না, কেন ঢাকা দক্ষিণ কমিটি দায়িত্ব পালন করতে পারলো না, আলোচনা হোক, তর্ক বিতর্ক হোক, এবং তাদের মতামতের ভিত্তিতে অবশ্য কোনো গণমাধ্যমে দেখলাম যে তাদের একটি মূল্যায়ন প্রতিবেদন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে, তিনি এর ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি দেখি যে কেন্দ্রীয় কমিটি যে রদবদল, 39টি পদে রদবদল করা হয়েছে।
তার মধ্যে সাংগঠনিক সম্পাদক হয়েছেন, আবার সাংগঠনিক সম্পাদকরা অনেকে উপদেষ্টা হয়েছেন, আবার কেউ কেউ যুগ্ম এর মহাসচিব। মধ্যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হয়েছেন মহিউদ্দিন আহমেদ ঝিন্টু সুইডেনের। আচ্ছা এই প্রসঙ্গটা আমার মনে হয় আচ্ছা সেই বিষয়টাও আসছে। এখন এই যে কিভাবে হলেন, একটা দেখি যে যারা জেলে গেছেন তাদের পদোন্নতি হয়েছে। এখন জেলে যাওয়াটাই যদি পদোন্নতির একমাত্র মাপকাঠি হয়, সেটাও কিন্তু বিপজ্জনক। এখন তাহলে যারা জেলে যাননি তারা কি আপোস করেছেন সরকারের সাথে? এরকম তো কোনো প্রমাণ নেই। এখন কেউ পালিয়েছিলেন, কেউ আত্মরক্ষা করেছেন। সুতরাং সার্বিকভাবে আর বিএনপির নেতৃত্ব, অর্থাৎ এই যে আন্দোলনে ব্যর্থতা বা সফলতা বিচার হবে কী করে? তাদের নীতি কি সঠিক ছিল, বা সঠিক নীতি থাকলেও সেটি কি এগিয়ে নেওয়ার জন্য তাদের যোগ্য নেতৃত্ব ছিল, আর সাংগঠনিক ক্ষমতা ছিল? আর সেই প্রশ্নগুলো আসে। আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে এরকম আন্দোলন করেছে যে তত্ত্বাবধায়ক সরকার না মানলে নির্বাচন করব না, এবং তারা কিন্তু প্রতিষ্ঠা করে ছেড়েছিল। সে সময় আওয়ামী লীগের সুবিধা ছিল যে আওয়ামী লীগ বিএনপির বাইরের সব দলকে তার পক্ষে নিতে পেরেছিল, বিএনপি সেটি কিন্তু পারেনি। এই গত 3টি নির্বাচনে সেটি পারেনি, যে কারণে একটি নির্বাচনে তারা গিয়েছে আর 2টি নির্বাচন তারা বর্জন করেছে। আর গণতান্ত্রিক ব্যবস্থা হলো এক দল বর্জনই করবে, যেটা আক্তার ভাই বললেন যে বিএনপির সমর্থকরা কেউ ভোট দিতে যাননি। বিএনপি কেন, আওয়ামী লীগের সমর্থকরা অনেকে যায়নি, কারণ যে ভোট পড়েছে অনেক জায়গায় 20-25, আওয়ামী লীগের সমর্থক কি দেশে এত কম? এর চেয়ে বেশি। কারণ যেখানে প্রতিযোগিতা নেই, যেখানে পছন্দের সুযোগ নেই, অর্থাৎ আমি যাকে নির্বাচিত করতে চাই বা যার বিপক্ষে আমি অবস্থান নিতে চাই, এই প্রতিযোগিতার সুযোগ নাই। আর সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থকরাও ভোট কেন্দ্রে যাননি, যে কারণে নির্বাচনটি তো প্রশ্নবিদ্ধ হয়েছে, নির্বাচনটি একতরফা হয়েছে, প্রতিদ্বন্দ্বিতাহীন হয়েছে এটি। এবং প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে আওয়ামী লীগ যে কৌশল নিয়েছে, সেটাও কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। যে দলের ভিতরে একজনকে আপনি মনোনয়ন দিয়ে, নৌকা দিয়ে, আবার 3 জনকে বললেন যে তোমরা নৌকার বিরুদ্ধে ভোট করো, তাহলে যাকে নৌকা দিলেন তাকে তো অপমান করা হলো, তাকে তো তার প্রতি অনাস্থা প্রকাশ করা হলো। আচ্ছা, আওয়ামী লীগের বিষয়টা আর একদিন বলা হবে। আপনি ঝিন্টুর কথা বলেছিলেন। ঝিন্টু একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দেশে এসে, বিএনপি আমলে দেশে এসে তিনি আদালতে আত্মসমর্পণ করে তারপর 10 দিন নাকি জেলে ছিলেন। 10 দিন, 1 দিন, আবার অনেকে তো জেলে না থেকেও মুক্তি পায়। সুতরাং এই যে আমাদের রাজনৈতিক অনাচার, মানে আইন প্রয়োগের নামে আইনের যে ব্যত্যয় এবং আইনের অপব্যবহার, সেটি সব সরকারে আমলই হয়েছে। এ সরকারে আমলে হয়নি। নাহলে সেনাপ্রধানের ভাই কি করে তার দণ্ড মওকুফ হয়, কি করে তিনি অন্য নামে আইডি করতে পারেন? আমরা তো, তিনি কি রোহিঙ্গা? এই যারা আইডি করেছে রোহিঙ্গারা দেখি যে ভুয়া নামে বাংলাদেশি নাগরিক হিসাবে আইডি করছেন, এনআইডি করছেন। বিষয়টি হচ্ছে রাজনীতি সঠিক পথে চলছে না, নেতৃত্ব রাজনীতিকে সঠিক পথে নিতে পারছেন না। ঝিন্টুর বিষয়টি যেটি বললেন, যে একজন এরকম ব্যক্তি যিনি দেশের ভিতরে নিন্দিত, বাইরেও সম্ভবত নিন্দিত, কারণ এরকম মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন, তিনি তার যে দেশে আছেন সে দেশে হয়তো মৃত্যুদণ্ড নেই, সে দেশে হয়তো তিনি কোনো অপরাধ করেননি, সুতরাং শাস্তি পাওয়ারও কোনো কারণ নেই। সেখানে তিনি রাজনৈতিক, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে অনেক কী বলে অনেক সচ্ছল, ক্ষমতাধরও হতে পারেন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তাকে পুনর্বাসন করা, বিএনপিতে তার পুনর্বাসন করা, এটা বিএনপির জন্য খুব ভালো খবর নয়। তাহলে অনেকে প্রশ্ন আসবে, তাহলে এই যে তিনি তো বাইরে, এখন যারা দেশের ভিতরে আছেন, যারা জেল জুলুম খেটেছেন, যারা 15-17 বছর ধরে সরকারের নির্যাতন অত্যাচার সহ্য করেছেন, তাদের বাদ দিয়ে যদি এরকম গুরুত্বপূর্ণ পদে একজন দণ্ড মওকুফ করা ব্যক্তি পদে আসেন, তখনই প্রশ্ন আসে, যেটা আক্তার ভাই বললেন, তাহলে কি এখানে এর পিছনে অন্য লেনদেন হয়েছে? তা আমি মনে করি যে রাজনীতির প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। এটি শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। বরিশালের কমিটির কথা আসছে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসছে, এই যে কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে, বিশেষ করে আমি বরিশালের কথা বলি,
যে বরিশালের কমিটি আমরা দেখলাম যে নির্বাচনের আগে বা তারও বেশ আগে বরিশালের কমিটি যে নেতৃত্বে ছিলেন মুজিবুর রহমান সরোয়ার, না সরোয়ার এই কমিটিতে ছিলেন না। এই কমিটি ছিলেন না আমি বলছি, তাকে বাদ দিয়ে অন্য আরেকজনকে নিয়ে আসলো। তিনি দলের গুরুত্বপূর্ণ পদে, তিনি সিটি কর্পোরেশনের মনিরুজ্জামান খান ছিলেন। আর আমি বলছি যে তিনি আওয়ামী লীগ শাসনের সময় তার বিরুদ্ধে প্রায় একা লড়াই করেছেন বরিশালে, এবং তিনি 2008 সালে বিএনপির তো মাত্র 30 জন সংসদ সদস্য ছিলেন, তার অন্যতম ছিলেন মুজিবুর রহমান সরোয়ার। সুতরাং তার একটা ভূমিকা ছিল। কেন হঠাৎ তাকে বাদ দেওয়া হলো? এমনকি খুলনার যে কি মঞ্জুর, কি নাম তার, নজরুল ইসলাম মঞ্জু খুলনায় অবিসংবাদিত নেতা বলা হয়, মানে খুলনার সবচেয়ে জনপ্রিয় নেতা। অবিসংবাদিত বাদ দিলাম, জনপ্রিয় নেতা বিএনপির, তিনি মেয়র নির্বাচন করেছে জাতীয়, তিনিও 2008 সালে কিন্তু নির্বাচিত হয়েছেন। তাদের বাদ দেওয়া হলো নেতৃত্ব থেকে। কি কারণে বাদ দেওয়া হলো? তাহলে তো এখন প্রশ্ন, আজকে যে কমিটিগুলো যারা কমিটি ভেঙে দিয়েছেন তারাই যে কমিটি করেছিলেন, সুতরাং এই অনাস্থাটা কিন্তু তাদের উপরে আনা উচিত, যারা আগের কমিটি ভেঙে দিয়ে। সৌরভ ভাই এখানে একটু থামাই, আমরা পরে একটা ব্রেক নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আক্তার ভাই, আপনার কাছে যেতে চাই যে সৌরভ ভাই বিরতির আগে একটু বলছিলেন যে যারা 2 বছর আগে কমিটিগুলো করেছিলেন তারাই এই কমিটিটা ভেঙে দিয়েছেন, তার মানে অর্থ কি দাঁড়াচ্ছে? যারা করেছিলেন না, যাদেরকে দিয়েছিলেন তাদেরকে তো ভেঙে দিয়েছে। কারণ আমরা তো কমিটি কেউ নিজের ইচ্ছা মতো করতে পারি না, সম্মেলনের মাধ্যমে হয় না, কিছু হয় না। তো একটা জিনিস আমি একটু বসে বলতে চাই, আপনি কাউন্সিলের ব্যাপার বলছিলেন, বিএনপি কাউন্সিল হয় না। বিএনপি কাউন্সিল হয় না, এটা সম্পূর্ণ সরকারের জন্য, সরকার করতে দিচ্ছে না। সরকার বিএনপিকে একটা সাধারণ কর্মী সমাবেশ করতে দেয় না। উপজেলা থানাতেও আমরা একটা কর্মী সমাবেশ করতে পারিনি, এবং সেটা নিয়ে আমাদের মানে আমরা যেরকম একটা মিডিয়া কাভার পাওয়া কথা, এটাও আমরা পাই না, কারণ এখানেও একটা অঘোষিত সেন্সার কাজ করে, পায় না। কাজে কাউন্সিল করার মতো ক্ষমতা বিএনপির আছে, এটা যে কোনো সময় বিএনপি কাউন্সিল করতে পারবে। করার প্রচেষ্টাটা কি আমরা দেখেছি? প্রচেষ্টাটা তো দেখার মানে যে বললাম, যে প্রচেষ্টাটা না হলে যদি কাউন্সিলের জন্য বসে থাকতে হয় তাহলে কমিটিগুলো হবে না। এখানে কতগুলা মানে কি বলে, মানে আভ্যন্তরীণ সমস্যার মধ্যে দলটি যাচ্ছে। একটি হলো দলের মেন চেয়ারপারসন অসুস্থ, ওনাকে আমরা পদচ্যুত করতে পারতেছি না, কারণ পদচ্যুত করলে তার স্ট্যাটাস, তার অবস্থানগুলো পরিবর্তন হয়ে যাবে। ফলে এটাকে রাখতে হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে বিভিন্ন কারণে দেশে আসা সম্ভব হচ্ছে না। যদিও কয়েকদিন, গত 2-3 সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী খুব সোচ্চার, কালকে দেখলাম যে ওবায়দুল কাদের সাহেব সোচ্চার যে তারা যে কোনো মূল্যে মানে তারেক রহমান সাহেবকে দেশে নিয়ে আসবে, যেন সেটা সময়ে বলবে। কাজে এখানে দেখা যাচ্ছে কি, যে দলের একটা ভারপ্রাপ্ত চেয়ারপারসন সাধারণভাবে যে আলোচনা করে কমিটির সাথে কথা বলে, লোকজন লন্ডনে যাওয়া সহজ না, ভিসাও পাওয়া যায় না, অন্য কোনো দেশে সম্ভবিত আসা যাওয়া সম্ভব না, উনি যদি আসতে পারতে যাইতে পারত তাহলে হয়তো হয় নাই, কর্মীদের অ্যাক্সেসটা নাই, সেটা বলছেন। ফলে হচ্ছে কি, দলটাকে সংগঠিত করার জন্য একমাত্র স্কাইপেতে কথা বলা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু এখানে যে জিনিসটা আমি মনে করি, লিমিটেড লোক ওনার অ্যাক্সেসটা পাচ্ছে। আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত যেটা সমস্যা, ব্যক্তিগতভাবে আমি যেটা বলছি, হয়তো অনেকে একমত হবেন না বলেই তো আমি আইসোলেটেড, সেটা হচ্ছে এই জিনিসগুলাই কিন্তু, যেমন মনে করেন আজকে অনেককে জেল খেটেছে বলে উন্নতি করা হয়েছে, ভালো কথা, ভেরি গুড, জেল খেটেছে সে তো প্রদান পাবে, কিন্তু সবাই কি পেয়েছে? আমানুল্লাহ জেল খেটেছিল, সালাম জেল খেটেছে, আমিনুল জেল খেটেছে, তাদেরকে তো অপমান করা হলো, তাদের কমিটিটা বিলুপ্ত করে দেওয়া হলো। এটা তো এমনও হইতে পারতো যে তারা আলোচনা করে তারা সবাই নিজের দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে পারতো। এটা তো আহ্বায়ক কমিটি, পূর্ণাঙ্গ কমিটি তো হতে পারতো না। আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ যাই কিছু হোক, ওটা সাংগঠনিকভাবে আহ্বায়ক আর পূর্ণাঙ্গ কমিটিতে খুব আসা যায় না, এটা শুনতে যাওয়া বোঝা যায়। কিন্তু বিষয়টা হলো, সব কিছুর করার পিছনে আমাদের রাজনীতিটা পরিষ্কার করতে হবে, আমরা কি করতে চাই, বিএনপির আগামী দিনে রাজনীতির লক্ষ্য কী, 3টি বিষয় এখানে আমাদের পরিষ্কার করা দরকার। আমি এতগুলা মহানগরী কমিটি ভেঙে দিলাম, ভেঙে দিয়ে এখন আমি যদি এলানের মাধ্যমে কমিটি করি, তাহলে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হবে,
না আবার সে কোটারি শুরু হবে। কারণ আমি যদি জানি আমার পদটা আমি বক্তৃতা দিয়া মাঠে কাজ করে জেল খেটে সাংগঠনিক তৎপরতার মাধ্যমে আমি পাবো না, আমাকে কোনো না কোনোভাবে তারেক রহমান সাহেবের কাছে পৌঁছতে হবে। যেহেতু আমার সরাসরি পৌঁছার অ্যাক্সেস নাই, আমাকে আপনারা যারা লাইনে আছেন, যারা ওখানে আছেন, তার সঙ্গে গিয়ে আমাকে তদবির করতে হবে, সুপারিশ করতে হবে, তাদের সুপারিশ হবে। তার মানে অনেক নেতা তো সেটা করতে চাইবে না, যাদের ব্যক্তিত্ব আছে, যাদের আত্মসম্মান বোধ আছে, তারা তো অন্য কারোর মাধ্যমে একটা পদের জন্য ওখানে যাবে না বা সুপারিশ করবে না। তাহলে কি হচ্ছে, দলের ভালো লোকগুলাকে আমরা বাধাগ্রস্ত করছি। 2 নম্বর হলো দলের পদ পাওয়ার ক্রাইটেরিয়া কি। দলের পদ পাওয়ার আগে তো কমিটিটা গুরুত্বপূর্ণ। একটা মহানগর কমিটি আমরা বানাবো কেন? আমাদের মহানগরী, ঢাকা মহানগর কমিটি, চট্টগ্রাম মহানগর কমিটি বা সারা বাংলাদেশের কমিটি বা ছাত্র দলের কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, বিশাল কমিটি বানিয়ে দেওয়া হচ্ছে, ভালো কথা, কিন্তু তাদের লক্ষ্যটা কি, তারা কি করবে? আমার রাজনীতিটা কি? আমি তো এখনো রাজনৈতিকভাবে আমার অবস্থানটা হলো এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। ভেরি গুড। তাহলে কি বিকল্পটা কি? আমরা নির্বাচনে না গেলে তো আমরা আর ক্ষমতায় আসতে পারছি না। তার মানে ক্ষমতার রাজনীতি বিএনপি করতেছে না। এটা শুনতে ভালো লাগে যে বিএনপি ক্ষমতার রাজনীতি করে না, কিন্তু বিএনপির তার লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। উপজেলা নির্বাচন চলে গেল না, সংসদ নির্বাচন চললো না, আগামীতে 2029 সনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে সে যাবে না এই সরকারের অধীনে। কারণ বিএনপি তো বলতেছে না আমি সরকারকে পতন করাবো। জি, তাহলে বিএনপির ভবিষ্যৎ কি? না, তাহলে বিএনপিকে স্পষ্ট করতে হবে যে আমরা এই সরকারকে পতন করাবো। নির্বাচনে যাব কি যাব না, কি করবো না। আমি যদি নির্বাচনে না যাই তাহলে আমি তো নির্বাচনে রাজনীতি বিশ্বাস করতেছি না। আমি বলতেছি সরকারের অধীনে নির্বাচনে যাব না, ভেরি গুড, যাব না, এদিন আমার কোনো দ্বিধা নেই, আমি সরকার যাব না, গেলাম না। আমার মতো সব তো বেমান না, সবাই খারাপ না যে দল ছেড়ে চলে যাবে না। কেউ যায় নাই, অনেকে যায় নাই, খুব ভালো, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই, তারা আমার চেয়ে অনেক ভালো মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে তোমার সামনে রাজনীতিটা কি? তোমাকে তাহলে বলতে হবে যে এই নির্বাচন যাবো না। যদি রাজনীতি হয় ভেরি গুড, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি মনে করি এইটা নিয়ে নির্বাচনে যাবো না কথা বলে একটা রাজনৈতিক দল সামনে আগাইতে পারবে না। তাকে বিকল্প চিন্তা করতে হবে, সরকার পতন আন্দোলন যেতে হবে। সরকার পতন আন্দোলন যেতে হলে এই সংগঠন এইভাবে রাতের অন্ধকারে কমিটি ভেঙে দিতে হবে না। এই কমিটি রাস্তায় দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে কমিটি করতে হবে, যারা প্রতিপক্ষকে আর্মি, পুলিশ, বিডিআর এবং আওয়ামী লীগের কর্মীদের মোকাবেলা করতে পারবে, রাস্তায় দাঁড়িয়ে মোকাবেলা করতে পারবে, তাদেরকে বিএনপি করতে হবে, তাদের কমিটির দায়িত্ব দিতে হবে। আর না হলে এগুলা করে কিছু কামাই হবে। কারণ ইতিমধ্যে আমরা যে লোকদেরকে দেখছি কমিটির মধ্যে আছে, তারা সবাই কামাইওয়ালা লোক। কোনো একটা গরিব কর্মী কোনো একটা পদ পায় নাই। আমি পরিষ্কার করে বলছি, এই পদগুলোর মধ্যে একজন নিবেদিত গরিব কর্মী নাই। যতগুলো আছে সব টাকাওয়ালা, পয়সাওয়ালা, যাদের টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, তারাই কমিটি। তার মানে কি? তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় এখানে একটা অর্থনৈতিক ব্যবসা হচ্ছে, একটা বাণিজ্য হয়েছে। এই বাণিজ্যের কারণে এখন হয়েছে। তা এই কথাগুলো তো আমি হয়তো বলবো না, ভয়ে চুপ থাকবো, কিন্তু অনেকে তো বলবে। আমরা একটা ব্রেকে যাচ্ছি, প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। সৌরভ ভাই, আপনার কাছে যেতে চাই যে এই রদবদলের কারণে বিএনপিতে আসলে কি প্রভাব পড়বে? যে বিএনপি কি আরো গতিশীল হবে, চাঙ্গা হবে? প্রশ্ন যে এই সময়ে সরকারের বয়স মাত্র 5 মাস। সরকার কিন্তু নানা দিক থেকে চাপে আছে বেশ। হ্যাঁ, সেই নজির বেনজির কাণ্ড, তারপর অর্থনৈতিক সংকট, ডলার সংকট, মূল্যস্ফীতি ইত্যাদি। মানুষ নির্বাচনের আগে হয়তো মানুষের মধ্যে একটা ছিল যে নির্বাচনটা হয়ে গেলে একটা স্বস্তি ফিরে পাবে, ব্যাংকিং খাতের ধস। সুতরাং সরকার এক ধরনের চাপে আছে। হ্যাঁ, এখন এই চাপ কীভাবে সামলাবে সেটা সরকারের ব্যাপার। তবে বিএনপির এই যে নতুন কমিটি ভাঙ্গা করা, এর পিছনে যদি এটা থাকে যে সরকার যেহেতু চাপে আছে, বিএনপিকে সংগঠিত করে আন্দোলনটা জোরদার করবে, সেটা একটা বিবেচনা থাকতে পারে। আর একটা হচ্ছে অভ্যন্তরীণ, যেটা আক্তার ভাই বললেন যে কিসের বিনিময়ে কি কমিটি হয়েছে, কাদের নেওয়া হয়েছে বা নেওয়া হয়নি সেটা আমি জানি না, কিন্তু এরকম একটা থাকতে পারে।
আর বিএনপির ছাত্র দলের এবং যুব দলের কমিটি নিয়ে যে সমস্যা, সেটা কিন্তু দীর্ঘদিনের। এই আওয়ামী লীগ সরকারের আমলেই যখন বিএনপি আন্দোলন করছে, আপনি দেখেছেন যে বিএনপির কার্যালয়ের সামনে একাধিকবার ভাঙচুর হয়েছে, আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে এই কমিটি নিয়ে। অর্থাৎ গণতান্ত্রিকভাবে কমিটি না হলে উপর থেকে চাপিয়ে দিলে যা হয়, মানে কাউকে আপনি নিলেন, কাউকে নিলেন না, কিসের ভিত্তিতে, সেই প্রশ্নটা এসেছে। এখন বিএনপি আওয়ামী লীগের দুই দলের জন্য আরেকটি সমস্যা, বিশেষ করে বিএনপির জন্য, যেহেতু 17 বছর ধরে ক্ষমতার বাইরে, তরুণরা রাজনীতিতে আসছে না। বিএনপির কিন্তু বড় শক্তি ছিল, সেটা জিয়াউর রহমানের আমলে, এরশাদের আমলে, পরবর্তীকালে খালেদা জিয়ার আমলে, যে তরুণরা বিএনপির প্রতি আকৃষ্ট ছিল। আপনি বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলোতে যে নির্বাচন যখন হতো, ছাত্রদল জয়ের পাল্লা কিন্তু ভারী ছিল ছাত্রলীগের চেয়ে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রলীগকে জিততে হয়েছে তার অন্য সব সংগঠনকে সঙ্গে নিয়ে, মানে ছাত্র সংগ্রাম পরিষদ করে, মানে ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগ ইত্যাদি। কিন্তু ছাত্রদল কিন্তু এককভাবে জয়ী হয়েছে। আর তরুণদের যে পাল্লা ভারী ছিল ছাত্রদলের প্রতি, সেটি আর নেই। দীর্ঘদিন ছাত্র রাজনীতির সুস্থ রাজনীতির চর্চা নেই, ছাত্র সংসদ নির্বাচন নেই। সুতরাং বিএনপি না, ছাত্র রাজনীতির জন্য একটা বড় সংকট। এই সংকট কাটানোর জন্য যদি কমিটির ভাঙা গড়ার ব্যাপারটা আসে, সেটা বিএনপি নেতৃত্ব কীভাবে সামাল দেবে। তবে এটা হতে পারে যে সরকার এক ধরনের বেকায়দায় আছে, এই সুযোগটা কিভাবে বিএনপি নেবে। আর এও সত্য, 28 অক্টোবর পর্যন্ত বিএনপির একটা পর্ব ছিল এবং সেটা মানুষের আস্থা অর্জন করেছিল, দলীয় নেতাকর্মীর বাইরেও, যে সাধারণ মানুষেরও আস্থা অর্জন করেছিল। 28 অক্টোবরের পরে সেই আস্থাটা ধরে রাখতে পারেনি। এখন ওই দিনের দুর্ঘটনার জন্য বিএনপি কতটা দায়ী, সরকারের কৌশল কতটা দায়ী ইত্যাদি মিলে কিন্তু বিএনপি আর সেই যে উদ্দীপনাটা ধরে রাখতে পারেনি, এবং এরপর তো নেতারা জেলে গেলেন, নির্বাচন একটু থামাই, যে আমাদের আরেকটা ব্রেক নিতে হচ্ছে, আমরা একটু ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এলাম নিউটন টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আক্তার ভাই, আমাদের সময় একদম শেষ দিকে, তো 30 সেকেন্ড করে আপনাদের দিতে পারবো, আপনি যদি বলেন। কি বলবো, কি বিষয় বলবো? আপনি যে কোনো বিষয় বলতে পারেন, আপনাকে প্রশ্ন। বিষয় বলার মধ্যে দুইটা জিনিস বলি। এবার যে কুরবানি ঈদে যেটা হয়ে গেল, প্রচুর টাকার অভাব আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ টাকা উঠাতে পারে নাই, অথচ কেউ এটা নিয়ে হইচই করে নাই, মানুষে করেছে। আরেকটা জিনিস হয়েছে, কুরবানির হাটে যারা গরু উৎপাদন করতো, যারা গরু পালন করতো, তাদেরকে শেষ মুহূর্তে এসে মেরে দেওয়া হলো। ভারতে গরু আসা, প্রচুর গরু আনতে দিল, এবং পত্রপত্রিকায় লাগাতার লেগে গেল বাজারে এবার গরুর অনেক বেশি আমদানি, গরুর দাম অযথা কৃষকরা বেশি চাচ্ছে। এতে কৃষকরা যারা গরু চাষ করতো বা এই যে গরুগুলা কুরবানি তৈরি করেছিল, তাদের এবার প্রায় 40% কৃষক মাঠে মারা গেছে। তাদের আর্থিক যে ক্ষতিটা হয়েছে, তারা সেটা পোষাতে পারবে না। আপনারা দেখবেন কাল পরশু ঈদের পরে প্রচুর গরু ঢাকা থেকে ফেরত যাবে। তো এই গরুগুলো ফেরত যাওয়া মানে কি, আমাদের কৃষকদের যে মেরুদণ্ড ভেঙে যাবে। এই বিষয়টা নিয়ে সৌরভ ভাই এখানে আছেন, বিষয়টা একটু খেয়াল করেন, দেখেন এই কৃষকদের রক্ষা করার জন্য আমাদের কোনো পদক্ষেপ রাজনীতি নিয়ে বলতে পারেন। আমাদের কৃষি বাংলাদেশের প্রধান শক্তি, সুতরাং কৃষিকে যাতে বাঁচিয়ে রাখা যায়, কৃষককে। এবং দেখুন, এই রাজনীতির দলের কমিটি ভাঙ্গা গড়া নিয়ে প্রতিদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিএনপির মহাসচিব এই বাকবিতণ্ডা বাদ দিয়ে মানুষের সমস্যা, মৌলিক সমস্যাগুলোর দিকে যদি নজর দিত রাজনীতি, তাহলে দেশের মানুষের কল্যাণ হতো, মানুষ ভালো থাকতো আরেকটু। জি, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।